শীতল গান গাইছে মাইক্রোফোন নিয়ে। সবাই তো শীতলের কাণ্ড দেখে অবাক। রাজ শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে শীতলের কাণ্ড কারখানা। শীতল রাজের মান সম্মান সব নষ্ট করে দিচ্ছে। রাজের চোখ দিয়ে আগুন বের হচ্ছে। অন্য কেউ হলে রাস্তাকে শুট করে মেরে কেটে সমুদ্রে ভাসিয়ে দিত। শীতল গান গাইছে, আর সব লোকজন একবার শীতলের দিকে তাকাচ্ছে, আর একবার রাজের দিকে। সবাই রাজকে ভয় পায়, তাই কেউ কিচ্ছু বলছে না। শীতল গান শেষ করে চলে গেল ওখান থেকে। যাবার আগে বলে গেল, এভরিবডি এনজয় দিস পার্টি। রাজার শীতল মুখোমুখি বসে আছে, কেউ কোনো কথাই বলছে না। শীতল মনে মনে একটু ভয় পাচ্ছে, আজকে সে একটু বেশি করে ফেলেছে। বাট এটাও ভাবলো শীতল, রাজ তার সাথে কি কি না করেছে। তাকে রেপ পর্যন্ত করা হয়েছে, যেগুলোর প্রতিবাদ পর্যন্ত করতে পারেনি শীতল। সে এই যুগের মেয়ে হয়ে মেনে নিয়েছিল রাজকে। বাট এখন রেপের কথা কোনোভাবে মাথা থেকে যাচ্ছে না শীতলের। শীতল ডিসিশন নিয়ে নিয়েছে, এখানে সে থাকবে না কিছুতেই। রাজের মায়া ত্যাগ করে ফেলেছে। শীতল রাজের সামনে থেকে উঠতে চাচ্ছিল, তখনই রাজ হাত ধরে বসে থাকলো। ওয়েট প্লিজ, আমার সামনে বসে থাকো, তোমাকে একটু দেখি। আমাকে দেখার কি হলো? আগে কখনো দেখেননি? দেখেছি আমি আগে তোমায়। আগের শীতল আর এখনকার শীতলের মাঝে পার্থক্য খোঁজার চেষ্টা করছি। খুঁজে পেলে বলবেন আমায়। ঘুম পেয়েছে, চোখ ধরে গিয়েছে, তাই এখন চেঞ্জ হয়ে শুভ। শীতল তো বড় একটা কাজ করেছে, তবুও তার কোনো অনুতাপ নেই। রাজের মানসম্মান নিয়ে খেলে এখন সে কিনা ঘুমাবে। রাজের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। রাজের চোখ মুখের আগের আভা ফুটে উঠেছে, তবুও সে শীতলের সাথে নরম গলায় কথা বলে যাচ্ছে। এগুলো শুধু রাজের বেলা সম্ভব। দেখুন, আমার হাত ছাড়ুন। ছাড়ার জন্য ধরিনি তোমার হাত। শীতল এবার রাজের হাতে কামড় দিল। জোরে কামড় দেওয়া সত্ত্বেও রাজ কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে যেভাবে হাত ধরেছিল ওভাবেই হাত ধরে থাকলো শীতলের। যতই কামড় দাও আমার হাতে, কোনো লাভ নেই। তোমার নরম ঠোঁটে আর দাঁত দিয়ে যতই কামড় দাও, তাতে মিনিমাম ব্যথা লাগবে না আমার। শীতল চেষ্টা করে পারছে না রাজের হাত থেকে শীতলের হাত ছাড়াতে। রাজ আবারও নরম গলায় বলল, আমার কিছু প্রশ্নের উত্তর দাও, তাহলে তোমায় ছাড়বো। শীতল বিরক্ত নিয়ে বলল, কী প্রশ্নের উত্তর? তুমি আমাকে কেন এমন করলে? কেন বললে সবাইকে আমাকে ডিভোর্স দেবে? কথাটা বলার সময় রাজার চোখ দিয়ে পানি পড়ছিল, যা রাজ শীতলের আড়ালে মুছেও ফেলল। যা সত্যি তাই বলেছি, আমাদের তো ডিভোর্স হবেই একদিন, তাই না? রাজ এবার শীতলকে একটা কষে থাপ্পড় মারল। শীতল ভাবেনি এভাবে রাজ তাকে থাপ্পড় মারবে। রাজ এবার শীতলের চুলের মুঠি ধরে শীতলের খুব কাছে গিয়ে বলল, আমি বেঁচে থাকতে তা সম্ভব নয়। আমার মৃত্যুর আগ পর্যন্ত তা কখনো হতে পারে না। পৃথিবী উল্টে গেলেও তোমার কাছ থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না, স্বয়ং তুমি নিজেও না। রাজ কথাগুলো বলে শীতলকে ছেড়ে দিল। রাজ রুমে একটু চোখ বুলালো, তারপর কিছুটা রিল্যাক্স হয়ে শীতলের দিকে তাকালো। শীতল গায়ে হাত দিয়ে কাঁদছে। থাপ্পড়টা গাল থেকে ঠোঁটেও লেগেছে, যার কারণে গাল সহ ঠোঁট ফুলে গিয়েছে। রাজ কষ্ট পেল তার এমন বেহিবে। তার শীতলকে থাপ্পড় দেওয়া উচিত হয়নি, রাজ মনে মনে বলল। শীতলের অভিমান করা স্বাভাবিক। রাজ শীতলের সাথে কত বড় অন্যায় করেছে, অন্যায়ের উপর অন্যায় করেছে, তার তুলনায় শীতল তো কিছুই করেনি। রাজ শীতলের কাছে গেল। শীতল বেডে বসে আছে। রাজ বেডের কাছে গিয়ে হাঁটু ভেঙে ফ্লোরে বসল। শীতলের হাত দুটো জোর করে নিজের হাতের মুঠোয় নিল। রাজ শীতলের দিকে তাকিয়ে বলল, আমাকে মাফ করে দাও প্লিজ। তুমি ডিভোর্সের কথা বলাতে নিজের রাগ সামলে দিতে পারিনি, তাই তো এমন করেছি। তোমাকে আঘাত করাতে তুমি যতটা কষ্ট পেয়েছো, ততটা আমিও পেয়েছি। শীতল কোনো কথাই বলছে না। রাজ শীতলের নীরবতার সুযোগে শীতলের খুব কাছে গেল, যেখান থেকে শীতলের নিঃশ্বাসের আওয়াজ শোনা যায়। রাজ শীতলের গালে চুমো দিল, তারপর শীতলের ঠোঁটে কিছুক্ষণ চুমো খেল। শীতলের চোখের পানিগুলো শীতলের গাল বেয়ে পড়ছিল। রাজ তার নিজের গাল দিয়ে শীতলের চোখের পানি মুছে দিল। রাজ ফিসফিস করে বলল, আমার প্রতিটি নিঃশ্বাসে শুধু তুমি, তেমন তোমার প্রতিটি নিঃশ্বাসেই শুধু আমি। শীতল এবার কথা বলল, আমার নিঃশ্বাসে কেউ নেই। আপনার মতো রেপারের নিঃশ্বাসে আমি থাকতে চাই না। রাজ শীতলের হাত ছেড়ে দিল। শীতল আবার বলল, আপনি বলেছেন সব ভুলে যাব। কিভাবে সব ভুলবো বলুন তো? আপনার দেওয়া প্রতিটি কষ্টের দাগ এখন আমার শরীরে আছে। শীতল চিৎকার করে বলল, দেখতে চান আপনি? রাজ চুপ করে আছে। শীতল তার শাড়ির আঁচলটা খুলে ফেলল। এই দেখুন, এখন আপনার প্রতিশোধের দাগগুলো কেমন জ্বলজ্বল করছে।
রাজ ক্লিয়ারলি দেখতে পায় শীতলের গায়ে অনেকগুলো দাগ। শীতল তার চুলগুলো পেছন থেকে সামনে এনে ব্লাউজের ফিতাটা খুলে রাজকে দেখিয়ে বলো, এই দেখুন, এগুলোও আপনার অত্যাচারের দাগ। আরও দেখবেন আপনি? আমার পুরো শরীর ক্ষতবিক্ষত করে দিয়েছেন আপনি। শীতল কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ল। রাজ থমকে গেল শীতলের গায়ে সব দাগ দেখে। শীতল সবসময় এগুলো ঢেকে রাখতো, তাই রাজ এতদিন বুঝতে পারেনি। রাজ সত্যিই আজ আরো নিচে নেমে গেল নিজের কাছে। সে ভাবতেও পারছে না শীতলের সাথে এমন বিহেভ একদিন সে করেছিল। রাজের চোখে পানি এসে গেল। চোখের পানিগুলো মুছে রাজ শীতলের কাছে গেল। রাজ শীতলকে ফ্লোর থেকে উঠিয়ে শীতলের শাড়ির আঁচল ঠিক করে দিল। তারপর আলমারি থেকে একটা চামড়ার চাবুক এনে দিল শীতলের হাতে। রাজ স্বাভাবিক গলায় বলল, তোমার প্রতি যে অন্যায় আমি করেছি তা কখনো শেষ হবার নয়, কিন্তু আমি চেষ্টা করব অন্যায়গুলোর মাসুল দিতে। রাজ তার কোট শার্ট খুলে ফ্লোরে ছুঁড়ে মারল। শীতলের কাছে গিয়ে রাজ বলল, একদিন তোমায় বেল্ট দিয়ে আঘাত করেছিলাম, আজ তুমি আমায় এই চাবুক দিয়ে আমার শরীরের চামড়া সব তুলে ফেলো। আমার উপর যত রাগ আছে সব মিটিয়ে নাও প্লিজ। শীতল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সে রাজকে আঘাত করতে পারবে না, এটা তার দ্বারা সম্ভব নয়। হাজার হোক, বাঙালি মেয়ে বলে কথা, স্বামীর গায়ে কখনো হাত তুলতে পারে না কোনো মেয়ে। আমি পারবো না। পারতে তোমাকে হবেই। আমার আপনার উপর কোনো অভিযোগ নেই, সো শাস্তির কোনো প্রয়োজন নেই আপনার। রাজ নরম গলায় বলল, আমাকে তোমায় আঘাত করতেই হবে। শীতল চাবুকটা ফেলে দিয়ে শুয়ে পড়ল হালকা ডোজের ঘুমের পিল খেয়ে। রাজ শীতলের এমন ব্যবহার আশা করছিল। শীতল কখনো রাজের গায়ে হাত তুলবে না। শীতল কি করতে পারে না পারে সে আইডিয়া আছে রাজের, কিন্তু রাজ নিজেকে ক্ষমা করবে না। শীতল ক্ষমা করলেও রাজ নিজের গায়ে নিজেই চাবুক মারতে শুরু করলো। চাবুকের আঘাতগুলো বেশ জোরে জোরে আওয়াজ হচ্ছিল। শীতল একবার শোয়া থেকে উঠে বসে কি হচ্ছে তা দেখার জন্য তাকালো। রাজ বলল, যতক্ষণ তুমি আমায় না আটকাবে ততক্ষণ আমি থামবো না। ক্ষতবিক্ষত করে ফেলবো আমার শরীর। শীতল বলল, আপনার যা ইচ্ছে তাই করুন। শীতল পাশ ফিরে ঘুমিয়ে পড়ল। শাঁসা করে আওয়াজ হচ্ছে। আওয়াজগুলো শীতলের কানে গুঁজে উঠেছে। শীতল চোখ বন্ধ করে কানে হাত ধরে ঘুমিয়ে পড়ল। রাজ জোরে জোরে আঘাত করতে লাগলো নিজেকে। প্রতিটি আঘাত রাজের শরীর থেকে রক্ত বের হচ্ছে, তবুও রাজ থামছে না। সকালে শীতলের ঘুম ভাঙল। শীতল ঘুম থেকে উঠেই চমকে গেল। ফ্লোরে রাজ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। রাজ নিজের গায়ে চাবুক মারতে মারতে জ্ঞান হারিয়ে ফেলেছে। শীতলের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। শীতল তাড়াতাড়ি রাজের কাছে গেল। শীতলের ছোঁয়ায় রাজের জ্ঞান ফেল। তুমি এসেছো? জানতাম তুমি না এসে থাকতে পারবে না। তুমি আমাকে ছেড়ে যেও না শীতল। চুপ করুন আপনি, আপনি পাগল হয়ে গিয়েছেন। শীতল কাঁদতে কাঁদতে অ্যাম্বুলেন্সের জন্য ক্লিনিকে ফোন করলো। পুরো রাস্তায় রাজ শীতলের আঁচল ধরে রেখেছিল। রাজের হালকা হালকা জ্ঞান আছে। সে শুধু শীতলের নাম ধরে বারবার ডাকছে। শীতল রাজের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর কাঁদছে। শীতল ক্যাবিনের বাহিরে দাঁড়িয়ে আছে। রাজের চিকিৎসা চলছে ভেতরে। শীতলের মাথা ঘুরছে রাজের এমন অবস্থা দেখে। ফর্সা শরীরে আঘাতগুলো ফুটে উঠেছে। শীতল ফ্লোরে বসে কান্না করতে লাগলো। রাজ চিকিৎসার জন্য ক্যাবিনে আছে আর শীতল ক্যাবিনের বাহিরে। শীতলের চোখ টলমল করছে পানিতে। হঠাৎ ক্লিনিকে খালা, চাচা আর কাজল এলো। কাজল শীতলকে জড়িয়ে ধরল। চাচা খালা শীতলের মাথায় হাত দিয়ে দোয়া করলো। শীতল কান্না করছে আর মনে মনে আল্লাহর কাছে দোয়া করছে যেন রাজের কিছু না হয়। রাজ যেন সুস্থ সবল হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে। হঠাৎ ডক্টর এলো রাজের ক্যাবিন থেকে। এখানে শীতলকে। আমি। আপনি রোগীর কি হন? জি আমি। শীতল কিছুটা স্বাভাবিক হয়ে বলল, আমি ওনার ওয়াইফ মিসেস রাজ। আপনি থাকতে ওনার এরকম অবস্থা হলো কি করে? যতদূর সম্ভব বোঝা যাচ্ছে রোগী নিজেই নিজেরই হাল করেছে। সম্ভবত পরিবার, সাংসারিক ঝামেলা এমন হয়েছে। আপনাদের মতো কিছু কেয়ারলেস স্ত্রীদের কারণেই স্বামীদের এই অবস্থা। দেশে মেয়ে প্রধানমন্ত্রী আছে বলেই নারী নির্যাতন মামলা আছে। এজন্যই আজকে আমরা পুরুষরা নিপীড়িত, অবহেলিত। পুরুষ নির্যাতন মামলা যে কবে হবে তা কে জানে। এখন একটু জোরে জোরে কান্না করে দিল শীতল। এভাবে কাদার কি হলো? আপনার স্বামী চিকিৎসা করার সময় আপনার নাম নিচ্ছিল। এখন যান তাড়াতাড়ি আপনার স্বামীর কাছে। শীতল ক্যাবিনে ঢুকে রাজকে দেখল। রক্তাক্ত দেহটা পড়ে আছে সাদা বেডে। রাজের জ্ঞান আছে, তবুও সে চোখ বন্ধ করে আছে। শীতলের পায়ের শব্দ শুনেই রাজ তাকালো। শীতল, তুমি এসেছো? এতক্ষণ কোথায় ছিলে?
আমি মনে করেছি তুমি চলে গিয়েছো আমায় ছেড়ে। প্লিজ এমনটা করো না ডার্লিং, আমি মরেই যাব। রাজের কথা শেষ হতে না হতেই শীতল রাজের মুখে আঙুল দিল। খবরদার, এমন কথা বলবেন না। বলবো না ডার্লিং, আগে বলো আমায় ছেড়ে যাবে না কোথাও? তুমি ছাড়া আমার আর কেউ নেই যে। বাবা মা মারা যাওয়ার পর রোজা আমার পৃথিবী ছিল, সেও আমাকে বুঝতে পারলো না, চলে গেল আমাকে একা ফেলে। এখন তুমি আমার আশা ভরসা, তোমায় আমি জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমাকে ছেড়ে যেও না প্লিজ, তুমি ছাড়া আমার কেউ নেই। শীতল চুপ করে আছে। কি হলো ডার্লিং, কথা বলছো না কেন? আমি তো চলে যেতে চাইনি, আপনি আমায় বাধ্য করেছেন চলে যেতে। আপনি আমাকে রেপ করেছেন বিয়ের আগে, তারপর বিয়ের পরেও। একটা মেয়ের জীবনে এর থেকে কষ্টের আর কি হতে পারে? এর থেকে আমাকে মেরে ফেলতেন, তবুও ভালো ছিল। রাজ শীতলের মুখে আঙুল দিয়ে বলো, প্লিজ মারা যাওয়ার কথা বলো না। তুমি আমার জীবন, আমার পৃথিবী। রোজা ছিল তুমি আমার লাইফে আসার আগে। নিজের কলিজার বোনকে আমি কবর রেখে এসেছি, তখন আমি তোমার মাঝে ছিলাম না, তাই আমি প্রতিশোধের কথা ভেবেছি আর তোমার সাথে এমন আচরণ করেছি। আমি তখন ড্রাঙ্ক অবস্থায় ছিলাম, আমার মাথা কাজ করছিল না। আমার দ্বারা এজন্যই এই জঘন্য কাজটা হয়ে গেছে। আমি এজন্যই এখন অনুতপ্ত। আর বিয়ের পর তোমার উপর আমার অধিকার ছিল, এজন্যই তোমার উপর অধিকার খাটিয়েছি। তোমাকে আমি ভালোবাসতাম মনে মনে। আমার মনের সামনে তুমি ঘোরাঘুরি করতে, আমার তখন নিজেকে সামলে নিতে কষ্ট হতো। তোমার স্পর্শই আমাকে কিছুটা শান্তি দিত। তোমাকে না পারছিলাম কাছে টানতে, না পারছিলাম দূরে ঠেলে দিতে। শীতল ভাবছিল সে জঘন্য দিনের কথা। রাজের মুখ থেকে সত্যি সত্যি ড্রিঙ্কের গন্ধ আসছিল, তার মানে রাজ নিজের হুঁশে ছিল না। শীতল আর কিছু ভাবতে পারছিল না, তার চোখ দিয়ে পানি পড়ছে। শীতল চোখের পানি মুছে বেডে তাকাতেই চমকে গিয়েছিল, বেডে রাজ নেই। শীতল হঠাৎ পায়ে কারো স্পর্শ অনুভব করলো। শীতল তাকিয়ে দেখলো রাস্তার পায়ে হাত দিয়ে হাঁটু গেড়ে বসে আছে। শীতল, আমাকে ক্ষমা করে দাও, আমি জঘন্য কাজ করেছি তোমার সাথে, যার ক্ষমা নেই, তবুও আমায় ক্ষমা করে দাও। আমি দোষী, পাপী, রেপার। শীতল তাড়াতাড়ি রাজকে ওঠানোর চেষ্টা করছিল। রাজ কিছুতেই শীতলের পা ছাড়ছে না। শীতলও নিচে বসে পড়ল। প্লিজ চুপ করুন, আর এরকম করবেন না। আপনি আমার স্বামী, আপনি আমার পায়ে ধরলে পাপ হবে আমার? কোনো পাপ হবে না। আগে বলো আমায় মাফ করে দিয়েছো তুমি। শীতল রাজকে বলো, আমার চোখের দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন। রাজ শীতলের চোখের দিকে তাকিয়ে আছে। প্লিজ বেডে উঠুন, আপনি অসুস্থ। শীতল রাজকে বেডে বসিয়ে দিয়ে মাথায় হাত বোলাতে লাগলো। ভাবলো রাজ সত্যি ঠিক হয়ে গিয়েছে। শীতল মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছে। হঠাৎ শীতল পেছনে খেয়াল করলো জানলার পর্দা কেমন নড়ে উঠল। রোদের গায়ে যে পারফিউম ব্যবহার করা হয়। শীতল আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই, সব তার মনের ভুল। রাজ ঘুমাচ্ছে, শীতলের হাত রাজ শক্ত করে ধরে আছে, যেন কেউ শীতলকে ওর কাছ থেকে নিতে না পারে। রাজের এমন কাণ্ড দেখে শীতল হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। রাজকে স্যালাইনে রাখা হয়েছে, সারা শরীরে ভেষজ ওষুধ মাখানো হয়েছে যেন দাগগুলো শুকিয়ে যায়। রাজের প্রপার বিশ্রাম নেওয়ার জন্য ডক্টর তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে রেখেছে। রাজ মাঝে মাঝে শীতলের দিকে তাকায়, বাট কথা বলতে পারে না। শীতল বুঝতে পারে রাজ কি চায়। রাজ শীতলকে একটা কথাই বলতে চায় চোখ দিয়ে, যেন রাজকে ছেড়ে শীতল কোথাও না যায়। 7 দিন পর রাজ আজকে অনেকটা সুস্থ হয়ে উঠল। শীতল রাজের কাছ থেকে এক মুহূর্ত পর্যন্ত দূরে যায়নি, রাজের সাথে থেকে তার সেবা করেছে। কাজল প্রতিদিন খালার রান্না করা খাবার নিয়ে আসতো ক্লিনিকে। শীতল অল্প করে খেত, যেন রাজের সেবায় শক্তিটুকু থাকে তার মাঝে। রাজ শীতলের হাত ধরে তাকিয়ে আছে উত্তরের অপেক্ষায়। শীতল কখন মুখ ফুটে বলবে, আমি আপনাকে ভালোবাসি, আপনাকে ক্ষমা করেছি, আপনাকে ছাড়া বাঁচব না, আমি আপনার সাথেই থাকতে চাই, আমি আপনাকে। শীতল কিছু বলতেই পারল না। তার আগেই রোদ আর শীতলের বাবা মা ক্যাবিনে উপস্থিত হলো। শীতল, আসতে পারি? রাজ আর শীতল চমকে গেল। রাজ বলল, আরে রোদ তুই, আঙ্কেল আন্টি আপনারা, প্লিজ ভেতরে আসুন। শীতল দাঁড়িয়ে কাঁদতে শুরু করলো। রাজ শীতলের হাত ধরে ভরসা দিল। শীতলের বাবা শীতলকে জড়িয়ে ধরল। মা, আমায় ক্ষমা করে দাও, তোমাকে ভুল বুঝেছি। বাবা, এমন করে বলো না, আমি জানতাম একদিন তুমি আমাকে কাছে টেনে নিবে। মা আর রোদও শীতলকে জড়িয়ে ধরল। সবাই রাজকেও কাছে টেনে নিল। রোদ হঠাৎ শীতলের হাত ধরে বলল, বোন, তুই অনেক দুঃখ কষ্ট পেয়েছিস, আর না, চল আমাদের সাথে তোর নিজের বাড়িতে।
রাজার শীতল অবাক হয়ে গেল রোদের কথা শুনে। রোদ ঠিক বলেছে মা, চল তোর বাড়িতে। আমি কোথায় যাব? আমার বিয়ে হয়েছে, আমার তো বাড়ি আছে। কি বলছিস রোদ? শীতল কোথায় যাবে? আমার বাড়ি তো শীতলের বাড়ি। রোদ হেসে বলল, আমি বলতে চেয়েছি শীতলকে বাড়ি নিয়ে যেতে চাই। শীতলের জন্য বাড়িটা খালি খালি হয়ে আছে, কিছুদিন থেকে আবার চলে আসবে তোর কাছে। শীতল খুশিতে আত্মহারা হয়ে গেল। রাজের হাত ধরে বলল, আপনিও চলুন আমার সাথে। রাজ নরম গলায় বলল, আমার আজকে এখান থেকে রিলিজ হয়ে অফিসে যেতে হবে। বিজনেসে একটা জটিল সমস্যা হয়েছে। তুমি যাও, আমি পরশু তোমায় নিয়ে আসব। সবাই রাজের প্রস্তাবে রাজি হলো, শুধু শীতল ছাড়া। সে রাজকে এই অবস্থায় ছেড়ে কিছুতেই যাবে না। রাজ শীতলকে অনেক বোঝালো, শীতল তাতেও রাজি না। রাজকে ছাড়া কিছুতেই যাবে না সে। রাজ সবাইকে বাহিরে যেতে বলো। সবাই চলে যাওয়ার পর রাজ বলল, শীতল, আমার কসম তুমি যাবে। শীতল চুপ করে রইল। রাজ শীতলকে জড়িয়ে ধরল শেষবারের মতো, তারপর শীতলের গালে চুমো দিল। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আমি তো তোমার ছাড়া থাকতে পারবো না। রাজ কথাটা বলে শীতলকে কাছে টেনে ঠোঁটে কিছুক্ষণ চুমো খেলো। অনেকক্ষণ পর শীতলকে ছেড়ে দিল। শীতল মাথা নিচু করে আছে। অবশেষে রোদ আর তার বাবা মা শীতলকে জোর করে নিয়ে গেল। শীতল যাওয়ার সময় কান্না করলো আর রাজের হাত ধরে থাকলো। দুদিন হয়ে গেল। রাজ অফিসের সব কাজ সামলে নিয়েছে। শীতলকে ফোন করেছে, বাট ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। রাজের টেনশন লাগছে। রাজ অবশেষে শীতলদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। রাস্তাদের বাড়ি গিয়ে হার্ট অ্যাটাকের মতো সিচুয়েশনে পড়ল। রাজ শীতলদের বাড়িতে যখন ড্রাইভ করে আসছিল, তখন তার মন কেমন জানি করছিল। কেমন যেন অশান্ত হয়ে উঠছিল রাজের হৃদয়। রাজ এতটাই বিজি ছিল যে শীতলের কথা ওর মনেই পড়েনি। রাজ ভেবেছিল মাত্র দুদিনের কথা, তারপর তো শীতলকে নিজের কাছে নিয়েই আসবো। রাজ শীতলের সাথে একান্ত সময় কাটানোর জন্য সুইজারল্যান্ডের টিকিট কেটেছে। রাজ শীতলের বাড়িতে এসেই গেট দিয়ে ঢোকার সময় দারোয়ান কেমন করে যেন তাকাচ্ছে রাজের দিকে। বাড়ির জামাতা হিসাবে যে সম্মান তাকে দেওয়া উচিত তা দারোয়ানের চোখে দেখা যায়নি। রাজ ভেতরে ঢুকে আধ ঘন্টা ধরে বসে আছে, অথচ কারো কোনো নামগন্ধ নেই রাজের সাথে দেখা করে কথা বলার। রাজ কাউকে দেখতেই পাচ্ছে না। একবার একটা সার্ভেন্ট এসেছিল, তখন রাজ বলেছিল শীতল কোথায়। শীতলকে যেন বলে তার হাজবেন্ড রাজ এসেছে। সার্ভেন্ট কোনো কথাই বলল না। রাজ আবার বলল সে খুব ক্লান্ত, তাকে এক গ্লাস পানি যেন দেওয়া হয়। সার্ভেন্টটা এই যে গিয়েছে পানি আনতে, আসার কোনো নামগন্ধ নেই। রাজ বেশ অবাক হচ্ছে এমন বিহেভিয়ারে। হঠাৎ পেছন থেকে রোদ বলে উঠল, রাজ, এত সকালে তুই? রাজ কিছুটা স্বস্তি পেল। শীতলকে নিয়ে যেতে এসেছি। শীতলকে কোথায় নিয়ে যেতে এসেছিস? কেন, বাড়িতে। কোন বাড়িতে? কোন বাড়িতে মানে? শীতলের বাড়িতে। শীতলের বাড়ি তো এটাই। আমার জানা মতে শীতলের বাড়ি একটাই, আর সেটা হলো তার বাবার বাড়ি। কী সব বলছিস? শীতলের বিয়ে হয়েছে, তাই শীতলের বাড়ি আমার বাড়ি। রাজ, রোজ ঠিক বলেছে, শীতলের বাড়ি এটাই। শীতলের মা বলল, শীতল এখন থেকে এখানেই থাকবে, ওর বাবা মা ভাইয়ের কাছে। আঙ্কেল আন্টি, এসব কি বলছেন আপনারা? আমার মাথায় কিছুই ঢুকছে না। শীতল কোথায়? ওকে ডাকুন। আপনাদের মাথা নষ্ট হয়েছে, ডাক্তার দেখান। শীতলের কথা আর মুখে নিবি না। শীতল তোর সাথে থাকবে না। দুদিনের মতো ডিভোর্স পেপার পেয়ে যাবি। রাজের মাথায় যেন বাজ পড়ল। রাগে সে রোদের গলা চেপে ধরল। তৎক্ষণাৎ গলা ছেড়ে দিয়ে রাজ বলল, এসব বাজে কথা বলবি না দয়া করে। তুই ডেকে আন শীতলকে, আমি শীতলকে নিয়ে চলে যাব এখান থেকে। তোদের মাথা নষ্ট সবার। রোদ বলল, সোজা কথা না বুঝতে পারলে বাঁকাভাবে বোঝাতে পারি আমি। শীতলকে তোর সাথে যেতে দেব না আমি। শীতল আর তোর সাথে থাকবে না। আমি শীতলের স্বামী, তাই ও কোথায় কার সাথে থাকবে সেটা আমি ডিসাইড করব। আমি শীতলের ভাই, তাই শীতলের উপর আমার অধিকার আছে। শীতলকে রক্ষা করার জন্য যথেষ্ট সামর্থ্য আমার আছে, যদিও এক সময় তাকে রক্ষা করতে পারিনি আমি। কিন্তু এখন আরেকবার সুযোগ যখন পেয়েছি, তখন শীতলকে রক্ষা করব। কি বলতে চাস তুই? কি বলতে চাই আমি, তাই না? বেশি সাধু সাজার চেষ্টা করবি না তুই। আমি সব আড়াল থেকে জেনে গিয়েছি। তুই আমার আদরের বোনকে রেপ করে বিয়ে করেছিস, তারপর গত 1 বছর ধরে ওর উপর অমানবিক অত্যাচার করছিস। কিন্তু আর না, অনেক হয়েছে।
রাজ মাথা নিচু করে বলো, আমি ড্রাগ অবস্থায় এমন করেছি। আমার মাথা কাজ করছিল না, কি করব। রোজার মৃত্যুর পর আমি পাগল হয়ে গিয়েছিলাম। চেয়েছিলাম তোর মতো রেপারকে জেলে দিতে, কিন্তু তা করতে পারছি না শীতলের কথা ভেবে। ওকে কেউ রেপ করছিল, তা বাহিরে জানতে পারলে ওর সম্মান নষ্ট হবে। তা না হলে তোকে। শীতলের বাবা বলো, আমার মেয়ের সাথে এত অমানবিক অত্যাচার করে পার পাবি না তুই, কুকুরের বাচ্চা। এখনই পুলিশে ফোন করে তোর মতো রেপারের ব্যবস্থা করছি। রাজ এই কথা শুনে শীতলের বাবার পায়ে ধরল। আঙ্কেল, আপনার পায়ে পড়ি, দয়া করে এমন কাজ করবেন না। যা শাস্তি দেওয়ার তা এখানে দিন। লোক জানাজানি করলে শীতলের মান সম্মান নষ্ট হয়ে যাবে। রোদ, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোরা আমাকে যে শাস্তি দিবি মাথা পেতে নেব, কিন্তু শীতলের থেকে আলাদা করিস না। শীতলকে ছাড়া বাঁচব না আমি। রাজের চোখ দিয়ে পানি পড়ছে। দেখ রাজ, তোকে আর সহ্য করতে পারছি না, তুই এখন যা। আমি শীতলকে ছাড়া যাব না। শীতল তোর সাথে থাকবে না, আর যাবে না। আমি শীতলের মুখ থেকেই শুনতে চাই শীতল আমাকে ভালোবাসে, তাই আমার সাথেও যাবে। শীতল বলেছে ও তোকে ঘৃণা করে, এবার হয়েছে। আমি বিলিভ করি না। শীতলকে ডাক, ওর মুখ থেকে শুনতে চাই। তখনই শীতল সিঁড়ি দিয়ে নামলো। রাজ সেটা দেখে শীতলকে জড়িয়ে ধরলো দৌড় গিয়ে। শীতল, ওরা সবাই কী সব বলছে, তুমি নাকি আমার সাথে আর যাবে না। এটা কি কখনো হয় বলো? চলো, আমার সাথে যাবে। আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। রাজ শীতলের হাত ধরে পা বাড়ালো, বাট শীতল আগের জায়গায় দাঁড়িয়ে থাকলো। একই, তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো আমার সাথে। ওর হাত ছাড় রাজ, ও তোর সাথে যাবে না। স্বামী স্ত্রীর মধ্যে কথা চলছে, তুই এখানে নাক গলাতে আসবি না। রোদের এমন রাগ উঠল যে কি বলবে সে। রাগে পাশে থাকা ফুলদানি ভেঙে ফেলল সে। বাবা মা রোদকে সামলিয়ে নিল। শীতল, চলো এখান থেকে। শীতল রাজের হাত ছেড়ে দিয়ে বলল, কোথায়? আমার সাথে তোমার বাড়িতে। আমার বাড়ি তো এটাই। এটা তোমার বাড়ি না, আগে ছিল, বাট এখন আমার বাড়ি তোমার বাড়ি। রাজ শীতলকে জড়িয়ে ধরে বলো, এসব কি বলছো তুমি? তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে। আমার মাথা ঠিক আছে, আপনি চলে যান। আমি কোথাও যাব না, তোমাকে আমার সাথে নিয়ে যাব। তোমার কি হয়েছে? তুমি এমন করছো কেন? ভাইয়া আপনাকে কিছু বলেনি? কি বলবে? আমি আপনাকে ঘৃণা করি, আপনাকে ডিভোর্স দেব। রাজের মাথা ঘুরছে এমন কথা শুনে। এমন নাটক করো না প্লিজ, আমি তোমাকে ছাড়া বাঁচব না। সেটা আপনার ব্যাপার। শীতল, অনেক হয়েছে, চলো আমার সাথে। আমার হাত ছাড়ুন। ছেড়ে দেওয়ার জন্য ধরিনি, হাত ছাড়ুন। তা না হলে কি করবে শুনি? শীতল রাজের গালে ঠাস করে থাপড় দিল। এবার কি করতে পারি তা বুঝতে পেরেছেন? তুমি কি ঠিক আছো? তুমি আমার গায়ে হাত তুললে। আমি ঠিক আছি, এর থেকেও বড় কিছু করতে পারি। আপনার মুখ আমি দেখতে চাই না। আপনি শুধু একটা রেপার, জানোয়ারও আপনার থেকে ভালো। শীতল, দয়া করে থামো, এই শব্দ আর বলো না, আমি শুনতে চাই না। আমি রাগে ভুল করে এমন জঘন্য কাজ করেছি, আমি অনুতপ্ত। আমাকে শাস্তি দাও, তবুও আমার থেকে দূরে থেকো না। আমি তোমায় ছাড়া বাঁচবো না। আমি তোমাকে ভালোবাসি। শীতল চিৎকার করে বলো, আমি আপনাকে ঘৃণা করি। আমি একটা রেপিস্ট, রেপিস্ট অ্যান্ড রেপিস্ট। দূর হয়ে যান আমার জীবন থেকে। রাত চিৎকার করে ফ্লোরে বসে পড়ো। শীতলের পা ধরে বলো, আমাকে এত বড় শাস্তি দিও না। আমার একটা ভুলের জন্য আমাকে এত বড় শাস্তি দিও না। তুমি তো আমাকে ভালোবাসো। কে বলেছে আমি আপনাকে ভালোবাসি? আপনাকে জাস্ট ঘৃণা করি আমি। তাহলে এতদিন কি করেছো তুমি? আমার প্রতি কিসের টান ছিল তোমার? অভিনয়। অভিনয়? হ্যাঁ, অভিনয়। আমি অভিনয় করেছিলাম। আমাকে আপনি রেপ করে বিয়ে করেছিলেন। চাইলে আমি আপনাকে মারতে পারতাম, বাট তা করিনি। একেবারে মারা গেলে এতটা কষ্ট দিতে পারতাম না, যতটা দিতে পেরেছি। এতদিন নাটক করে আপনার মনে জায়গা করে নিয়েছি, আর এখন জায়গা খালি করে চলে এসেছি। আমার প্রতিশোধ শেষ। রাজ আবারও শীতলের পা জড়িয়ে ধরে বলো, শীতল, বন্ধ করে সব নাটক। আমাকে মাফ করে দিয়েছো। আমাকে মাফ করে দিয়েছো অনেক আগেই। তুমি আমাকে ভালোবাসো, এটাই সত্যি। প্লিজ চলো আমার সাথে। আর এখন কোনো নাটক করো না তুমি। আমি আর সইতে পারছি না। শীতল রাজের থেকে নিজের পা ছাড়িয়ে নিল। আমি বলেছি যাব না তো যাব না। কতবার বলবো আমি আপনাকে ঘৃণা করি? আপনি আমার উপর প্রতিশোধ নিয়েছেন, তাই আমিও আপনার থেকে প্রতিশোধ নিয়েছি। আপনি চলে যান এখান থেকে। আমি জানি এসব তোমার মনের কথা নয়,
তোমাকে দিয়ে এসব বলানো হচ্ছে। তোমার বাবা মা আর রোদ এসব তোমাকে দিয়ে করাচ্ছে। তারা তোমাকে নিশ্চয়ই ভয় দেখিয়েছে। আমাকে কেউ ভয় দেখায়নি। আমি কোথাও যাব না। আপনার মতো জানোয়ারের সাথে যাওয়ার প্রশ্নই ওঠে না। শীতল উপরে ওঠার জন্য পা বাড়ালো, বাটরা শীতলের হাত পা ধরে ফেলল। আমি তোমাকে নিয়ে যাব আমার সাথে। এটাই ফাইনাল। রোদ গিয়ে রাজের হাত ধরলো শীতলের হাত ছাড়ার জন্য। শীতলের বাবা মাও বলল শীতলের হাত ছেড়ে দিয়ে চলে যেতে। আমি যাব না একা এখান থেকে। শীতলের সাথে একা কথা বলতে চাই আমি। তারপর যাব এখান থেকে। তা না হলে আমার মৃত্যু ছাড়া এখান থেকে কেউ নিয়ে যেতে পারবে না। রোদ রাজের কলার ধরে বলো, আজকে তোকে মেরেই ফেলবো, তাহলেই সব ঝামেলা শেষ। রোদের বাবা রোদকে আটকালো আর পারমিশন দিল 5 মিনিট আলাদা কথা বলার জন্য। রাজ শীতলের রুমে দাঁড়িয়ে আছে। শীতল বেডে বসে আছে। রাজ শীতলের দিকে তাকিয়ে কি যেন দেখছে। শীতল শাড়ির আঁচল পেঁচাচ্ছে আর নিচে তাকিয়ে আছে। হঠাৎ রাজ শীতলের দিকে এগিয়ে গেল আর জড়িয়ে ধরল। শীতল, ভালোই নাটক জানো তুমি। আমি জানি এসব তোমার কথা না। এসব তোমার বাবা মা আর রোদ বলতে বলেছে। তোমাকে ভয় দেখিয়েছে। আমাকে মেরে ফেলার ভয় দেখিয়েছে তোমাকে, তাই না? শীতল রাজকে নিজের থেকে ছাড়ানোর চেষ্টা করছে, বাট পারছে না। আমাকে ছাড়ুন আপনি। আমাকে আর ছোবার অধিকার আপনার নেই। আমি কোনো নাটক করিনি। আমাকে কেউ ভয় দেখায়নি। সবার সামনে যা বলেছি তা সব সত্যি। রাজ হেসে বলল, সত্যি বলে মানব, তবে আমাকে এখন সব বলতে হবে। এখন যা বললে। আমি আপনাকে ঘৃণা করি। আপনি একটা রেপার। আমার চোখের দিকে তাকিয়ে বলো কথাগুলো। শীতল রাজের চোখের দিকে তাকালো না। শীতল রাজের থেকে নিজেকে ছাড়িয়ে ডোরের সামনে গিয়ে ডোর খুলে বলো, 5 মিনিট শেষ, এবার আসতে পারুন। রাজ শীতলের সামনে এসেই শীতলকে নিজের কাছে টেনে নিয়ে অজস্র কিস করতে শুরু করলো। শীতল জোরে জোরে চিৎকার করার বদলে চুপ করে আছে। রাজ থামছে না। সে শীতলকে বেডে নিয়ে গেল। শীতল, আমাকে তোমার যদি ঘৃণা লাগতো তাহলে আমার ছোঁয়াগুলো নিশ্চয়ই ভালো লাগছে না। শীতল চুপ করে আছে। রাজ শীতলের গালে নিজের নাক ঘষে বলল, আর কত কষ্ট দেবে আমায়? এবার চলো আমার সাথে। শীতল কারো পায়ের আওয়াজ শুনতে পেল। তখনই রাজকে নিজের উপর থেকে সরিয়ে ধাক্কা মেরে বলল, আপনার ছোঁয়া আমার কাছে জাস্ট অসহ্য। আপনার ছোঁয়ায় আমার শরীর ঘিন করে, এখনও করছে। আমার গায়ে আর কোনোদিনও হাত দেবেন না। রাজ কিছু বলবে তার আগেই রোদ রাজের কলার ধরে বলল, অনেক হয়েছে, এবার এখান থেকে যা। রোদের বাবা মাও রাজকে চলে যেতে বলল। রাজ কিছুতেই যাবে না। রোদকে রাজ এবার মারতে শুরু করলো। রাজ তবুও এর প্রতিবাদ করছে না, শুধু শীতলের কথা ভেবে। রাজ রোদের পা ধরে বলল শীতলকে তার সাথে যেতে দিতে। রোদ তবুও মানল না। রাজ শীতলের বাবা মারও পায়ে হাতে বলল মাফ করে দিতে, তবুও কারোর মন গড়ল না। সার্ভেন্টরা সব চেয়ে দেখছে রাজকে। রাজ সর্বোচ্চ চেষ্টা করলো সবাইকে বোঝাতে, বাট কাউকে বোঝাতে পারল না। রোদ রাজের কলার ধরে বাসা থেকে বাহিরে নিয়ে আসে। তবুও রাজ যাবে না বলছে শীতলকে না নিয়ে। রোদের এবার প্রচণ্ড রাগ হলো। সে দারোয়ানদের দিয়ে রাজকে আঘাত শুরু করলো। রাজের কোনো প্রতিবাদ করলো না। সে শুধু বলল শীতল যদি তাকে প্রতিবাদ করতে বলে তাহলে করবে। শীতল রুমে বসে আছে। রাজের চিৎকারগুলো তার কানে বাজছে। রাজ এমনিতেই দুর্বল, তার উপর এত আঘাত পাওয়ায় রাজ জ্ঞান হারালো। ক্লিনিকের একটা বেডে শুয়ে আছে। চাচার কাজল কাছে। রাজের জ্ঞান ফিরল রাতে। রাজ শীতলের নাম ধরে চিৎকার করে উঠল।